নিজেদের নামের পাশে রেজিস্ট্রেশন নাম্বারটি লিখে রাখবেন। নামের সাথে রেজিস্ট্রেশন নাম্বার লেখা থাকবে, যেমন সবুজেরটা সঠিক আছে, সবুজেরটা সঠিক আছে, অন্যরাও এইরকম করে নেবে। এখানে যে কয়েকটা নাম দেখতে পাচ্ছি, রাজু, মুক্তা খাতুন, এদেরটা সঠিক নেই। এরা নামের পাশে দেখো রিনেম অপশন আছে, ক্লিক করে রিনেম অপশনে যাও, যে নামের পাশে রেজিস্ট্রেশন নাম্বার অবশ্যই লিখে নাও। যারা যাদের আইডিতে শুধু ডিভাইস নেম দেখাচ্ছে, যেমন ফর এক্সাম্পল তুমি একটা কম্পিউটার বা একটা মোবাইল ফোন ব্যবহার করছো, ডিভাইস নেম দেখাচ্ছে, তারা অবশ্যই রিনেম করে নিজেদের নাম এবং রেজিস্ট্রেশন নাম্বারটা লিখে নিতে হবে। কেমন? এটা প্রয়োজন, কারণ হাজিরা রাখা হচ্ছে। ঈদের আগে তোমাদের সর্বশেষ ক্লাস হয়েছিল, দেন ঈদের পরে আজকে তোমাদের সাথে আবার পুনরায় ক্লাসে দেখা হচ্ছে। আশা করি সকলে সুস্থ আছো, ভালো আছো। দেরিতে হলেও সবার প্রতি আরেকবার ঈদের শুভেচ্ছা। আমরা বিগত ক্লাসে ইলেকট্রোকেমিস্ট্রি সম্পর্কে, অর্থাৎ ইলেকট্রোলাইট তড়িৎ বিশ্লেষ্য পরিবাহিতা সম্পর্কে ধারণা দিয়েছিলাম। Recording in progress. গত আলোচনায় আমরা তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী কিভাবে তড়িৎ পরিবহন করে সেই পরিবহনের কিছু থিওরিটিক্যাল আলোচনা করেছিলাম, এবং পাশাপাশি তড়িৎ পরিবাহীর পরিবাহিতা নির্ণয়ের জন্য কতগুলো রাশি আমরা ব্যবহার করেছিলাম। এক হলো পরিমাপকৃত বা পর্যবেক্ষিত পরিবাহী, আপেক্ষিক পরিবাহিতা এবং তুল্য পরিবাহিতা, এই বিষয়টি নিয়ে আলোচনা হয়েছিল। তারই ধারাবাহিকতায় আমরা সামনে আলোচনা এগোচ্ছি। Recording stopped. Recording in progress. তাহলে আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি কোন বিষয়ে? আমাদের আজকের আলোচ্য বিষয় তড়িৎ বিশ্লেষণের পরিবাহিতা সম্পর্কে আলোচনা কন্টিনিউ হবে। এবং আজকে আমরা যে বিষয়গুলো দেখব, কোষ ধ্রুবক, গত ক্লাসে সর্বশেষ যে টপিকটি নিয়ে কথা বলেছিলাম, দেন মোলার পরিবাহিতা, তুল্য পরিবাহিতার মতোই আরেকটি ধারণা মোলার পরিবাহিতা, ঘনমাত্রার সাথে পরিবাহিতার সম্পর্ক, সাধারণ পরিবাহিতা, আপেক্ষিক পরিবাহিতা, তুল্য পরিবাহিতা, মোলার পরিবাহিতা, সব ধরনের পরিবাহিতার সাথে তড়িৎ বিশ্লেষ্য দ্রবণের ঘনমাত্রার একটা সম্পর্ক রয়েছে, একটু ধারণা নিব। দেন কোল রাশের সূত্র, দুর্বল তড়িৎ বিশ্লেষ্যের তুল্য পরিবাহিতা নির্ণয়ের জন্য একটি থিওরিটিক্যাল কনসেপ্ট ব্যবহার করা হয়, যেটা বিজ্ঞানী কোল রাশ প্রথম প্রস্তাব করেছিলেন, এই জন্য এটাকে বলা হচ্ছে কোল রাশের সূত্র। এই বিষয়টি নিয়ে আমরা একটু জানবো। তাহলে ধারাবাহিকভাবে আলোচনা শুরু করা যাক। প্রথমেই কোষ ধ্রুবক। কোষ ধ্রুবক আসলে কি জিনিস? এখানে আমরা একটা চিত্র দেখতে পাচ্ছি, যেখানে লাল বর্ণে দেখানো হচ্ছে দুটি তড়িৎ দ্বার। এটি তড়িৎ বিশ্লেষণ কোষ হতে পারে কিংবা তড়িৎ রাসায়নিক কোষও হতে পারে। যে তড়িৎ দ্বারের পরস্পর থেকে দূরত্ব আছে 1 সেন্টিমিটার, প্রতিটি তড়িৎ দ্বারের দৈর্ঘ্য 1 সেন্টিমিটার এবং উচ্চতাও 1 সেন্টিমিটার, অর্থাৎ তাদের ক্ষেত্রফল 1 স্কোয়ার সেন্টিমিটার। তাহলে এই কনসেপ্টটি খুব গুরুত্বপূর্ণ। 1 স্কোয়ার সেন্টিমিটার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট দুটি তড়িৎ দ্বারকে 1 সেন্টিমিটার দূরত্বে স্থাপন করলে তাদের মধ্যে যে তড়িৎ প্রবাহ পাওয়া যায়, এই তড়িৎ প্রবাহটি মূলত উক্ত কোষের একটি ধ্রুবক মান
প্রকাশ করে এবং এটিকে বলা হয় কোষ ধ্রুবক। তবে গাণিতিকভাবে হিসাবটা একটু অন্যরকম। ওহমের সূত্র থেকে আমরা এটার একটা ধারণা দিতে পারি যে এক্ষেত্রে কোষ ধ্রুবকের একটা ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন এখানে দেখানো হচ্ছে a ইকুয়াল টু এল বাই এ। এখন ওহমের মূল সূত্রটা কি ছিল? ওহমের মূল সূত্রটা ছিল আর, অর্থাৎ কোন কোষের রেজিস্ট্যান্স, তার মানে রোধ, তার মানে ওই পরিবাহী পদার্থের দৈর্ঘ্যের সমানুপাতিক এবং প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের ব্যস্তানুপাতিক। তাহলে আমরা গাণিতিকভাবে লিখতে পারি আর সমানুপাতিক চিহ্ন এল বাই এ, আর সমানুপাতিক এল বাই এ। এটাকে যদি আমরা একটু সমানুপাতিক চিহ্ন দিই, কোনো ধ্রুবক দ্বারা উঠিয়ে দিই, তাহলে আমরা লিখতে পারি আর ইকুয়াল টু সমানুপাতিক ধ্রুবক রো ইন্টু এল বাই এ। যেক্ষেত্রে এল হচ্ছে পরিবাহীর দৈর্ঘ্য, এ হচ্ছে পরিবাহীর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। তার মানে এই ক্ষেত্রে দুটি তড়িৎদ্বারের মাঝখানে এই যে জায়গাটা, এই জায়গাটাতে যে পরিবাহী পদার্থ আছে, তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী পদার্থ আছে, এই পরিবাহী পদার্থের দৈর্ঘ্য হচ্ছে এই মাঝখানে যে দূরত্ব এল, অর্থাৎ 1 সেন্টিমিটার, এবং তাদের টোটাল চওড়া ভাবে যদি আমরা পুরোটাকে একটা পরিবাহী চিন্তা করি, তাহলে তার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল হচ্ছে 1 স্কয়ার সেন্টিমিটার। এই এল বাই এ অংশটুকুকে বলা হয় কোষ ধ্রুবক, বা এটাকে প্রকাশ করা হয় এ অক্ষর দ্বারা। তাহলে এই সমীকরণটিকে আমরা লিখতে পারি আর ইকুয়াল টু রো ইন্টু এ। অথবা এখান থেকে যদি আমরা একটু ডিরাইভ করতে চাই, তাহলে লিখতে পারি এ ইকুয়াল টু আর ডিভাইডেড বাই রো। এটিও কোষ ধ্রুবক গণনার একটি ধারণা হতে পারে, যে কোনো পরিবাহীর রোধ এবং তার আপেক্ষিক রোধের অনুপাতকে কোষ ধ্রুবক বলা যায়। রোধ এবং আপেক্ষিক রোধের অনুপাত। আবার রোধ এর বিপরীত রাশিকে বলা হয় পরিবাহিতা। রোধের বিপরীত রাশিকে বলা হয় পরিবাহিতা। অর্থাৎ যদি পরিবাহিতাকে সিগমা দ্বারা প্রকাশ করা হয়, তাহলে সিগমা ইকুয়াল টু আমরা বলতে পারি 1/r। আন্তর্জাতিকভাবে রোধের প্রতীক সিগমা ব্যবহার করা হয়, তবে আমাদের দেশে রোধ মানে পরিবাহিতার ইংরেজি শব্দ কন্ডাক্টেন্স, কন্ডাক্টেন্সের প্রথম অক্ষর সি, সি দ্বারাও প্রকাশ করা হয়ে থাকে। পরিবাহিতাকে সি দ্বারা প্রকাশ করে। আন্তর্জাতিকভাবে পরিবাহিতার প্রতীক হচ্ছে সিগমা। তাহলে সিগমা ইকুয়াল টু 1/r। তাহলে রোধকে যদি আমরা সিগমা দিয়ে চিন্তা করি, অর্থাৎ আর ইকুয়াল টু 1 সিগমা। আবার এক্ষেত্রে রো যেটা আপেক্ষিক রোধ, আপেক্ষিক রোধের বিপরীত রাশিকে বলা হয় আপেক্ষিক পরিবাহিতা। সেটাকে গ্রিক লেটার কাপ্পা দ্বারা প্রকাশ করা হয়। কাপ্পা ইকুয়াল টু 1/রো। তাহলে রো ইকুয়াল টু 1/কাপ্পা। সেই হিসাবে যদি আমরা এখানে এটাকে পরিবর্তন করি, তাহলে কোষ ধ্রুবক ইকুয়াল টু আমরা পাবো কাপ্পা বাই সিগমা। অর্থাৎ আপেক্ষিক রোধ, আপেক্ষিক পরিবাহিতা এবং সাধারণ পরিবাহিতার অনুপাতকে বলা হয় কোষ ধ্রুবক। এখন কোষ ধ্রুবক সম্পর্কে তাহলে আরেকটু ধারণা নিচ্ছি আমরা। যেহেতু পরিবাহিতার বিপরীত রাশি হচ্ছে রোধ, বা রোধের বিপরীত রাশি হচ্ছে পরিবাহিতা, সুতরাং কোষ ধ্রুবককে আমরা এখানে কাপ্পা বাই সিগমা বা সি যেটা দিয়ে আমরা লিখি না কেন, আমাদের বাংলাদেশের বই পুস্তকগুলোতে যেহেতু সি আছে, এই জন্য আমি এখানে সি লিখেছি। তাছাড়া এটা সিগমা দিয়ে লেখা যেতে পারে। আর তাহলে 1/c ইকুয়াল টু যদি হয় আর, তাহলে এটাকে আমরা লিখতে পারি কোষ ধ্রুবক এ ইকুয়াল টু কাপ্পা ইন্টু রোধ। অর্থাৎ এভাবেই বাস্তবিক ক্ষেত্রে আমরা কোষ ধ্রুবককে মেজার করে থাকি। কোন তড়িৎ বিশ্লেষ্য দ্রবণের আপেক্ষিক পরিবাহিতা কাপ্পা এর মানকে যদি নির্ণয় করা যায়, যেটা কোল্ড রাশির সূত্র দ্বারা নির্ণয় করা যায়, আর তার রোধ যদি আমরা সরাসরি ভোল্টামিটার বা গ্যালভানোমিটার বা অ্যামিটার ব্যবহার করে যদি আমরা রোধটাকে হিসাব করে নিতে পারি, তাহলে এই দুটো রাশির গুণফল থেকে আমরা উক্ত কোষের কোষ ধ্রুবক গণনা করতে পারি। এখন
কোন স্ট্যান্ডার্ড দ্রবণের ক্ষেত্রে আমরা সাধারণত পটাশিয়াম ক্লোরাইড দ্রবণ ব্যবহার করি, যেমন পোর্লাস 25°C তাপমাত্রায় 0.02 নরমাল ঘনমাত্রার পটাশিয়াম ক্লোরাইড দ্রবণের জন্য আপেক্ষিক পরিবাহিতা এর মান নির্ণয় করেছিলেন 0.002768 পার ওহম পার সেন্টিমিটার। এখন যে কোনো অজানা কোষে 0.002 নরমাল পটাশিয়াম ক্লোরাইডকে আগে ব্যবহার করা হবে, করে সেখান থেকে আগে তার রেজিস্ট্যান্স কত, রোধ কত, এইটা নির্ণয় করা হবে। কারণ রোধ আমরা খুব সহজে নির্ণয় করতে পারি। কিভাবে নির্ণয় করতে পারি? এক্ষেত্রেও ওহমের সূত্র আমরা ব্যবহার করব, ভি ইকুয়াল টু আই আর। তাহলে আর ইকুয়াল টু ভি ডিভাইডেড বাই আই। তাহলে ভিটা কি? বিভব, যা ভোল্ট মিটার নামক যন্ত্রের সাহায্যে মাপা যায়। আর আই হচ্ছে তড়িৎ প্রবাহ, যা অ্যামিটারের সাহায্যে মাপা যায়। বর্তমান সময়ে মাল্টিমিটার ব্যবহার করা হয়। মাল্টিমিটারের মধ্যে ভোল্ট বা বিভব নির্ণয়, তড়িৎ প্রবাহ নির্ণয় সবগুলো একসাথে দেওয়া থাকে। সুতরাং এখান থেকে আমরা এক্সপেরিমেন্টালি ভি এবং আই এর মান থেকে আর এর মান গণনা করতে পারি। কাপ্পার মান আমাদের জানা আছে, গুণ করে দিলেই আমরা যে কোনো কোষের জন্য কোষ ধ্রুবকের মান বের করতে পারবো। Recording stopped. আশা করি এই পর্যন্ত তোমাদের কাছে বিষয়টা ক্লিয়ার। আচ্ছা, আমি একটু প্রশ্ন করছি এখানে একজন স্টুডেন্টকে। তাসমিন 19,160। 160 তাসমিন, শুনতে পাচ্ছ? নো রেসপন্স। খাদিজা 19,008। খাদিজা 19,008। নো রেসপন্স। রেজিস্ট্রেশন নাম্বার 186। রেজিস্ট্রেশন নাম্বার 186, শুনতে পাচ্ছ? ক্লাসে আসলে শিক্ষার্থীদের পার্টিসিপেশন দরকার। তোমরা যদি ক্লাসে রেসপন্স না করো তাহলে মনে হবে আমি একা একা কথা বলছি। আলী হায়দার, আলী হায়দার যে কজনকে ডাকলাম কারোর রেসপন্স পেলাম না। এরকম যদি হয় তাহলে ক্লাস নেওয়ার চাইতে না নেওয়াই ভালো। কি দরকার বাবা এত কষ্ট করার? জি স্যার। জি স্যার, কে বললো? আলী হায়দার। আচ্ছা, আমি এতক্ষণ পরে তোমার রেসপন্স পেলাম। তো এই যে আলোচনা যতটুকু হলো কোষ ধ্রুবক সম্পর্কে, এতটুকু কি তুমি বুঝতে পেরেছো? স্যার আসলে আমার কথা ভালোভাবে আসছে না, আমি ঠিক বুঝতে পারছি। তুল্য পরিবাহিতার মতোই Recording আরেকটি in progress. রাশি হচ্ছে মোলার পরিবাহিতা। আমরা গত ক্লাসে তুল্য পরিবাহিতা নিয়ে আলোচনা করেছিলাম। তাহলে তুল্য পরিবাহিতা যদি আমরা বুঝতে পারি, মোলার পরিবাহিতা বোঝা একেবারেই সহজ। পার্থক্য হচ্ছে এতটুকু, ওখানে বলা হয়েছিল যতটুকু দ্রবণের মধ্যে 1 গ্রাম তুল্য ভর পরিমাণ দ্রবীভূত থাকে, ওই দ্রবণের আপেক্ষিক পরিবাহিতাকে বলা হচ্ছে মোলার তুল্য পরিবাহিতা। এখন শুধু এতটুকু যে যতটুকু দ্রবণের মধ্যে 1 মোল পরিমাণ দ্রবীভূত থাকবে, সেই দ্রবণের পরিবাহিতাকে বলা হবে মোলার পরিবাহিতা।
1 মোল পরিমাণ দ্রব দ্রবীভূত আছে এমন দ্রবণকে যদি 1 সেন্টিমিটার দূরত্বে রাখা দুইটি তড়িৎদ্বয়ের মাঝে রেখে যে পরিমাণ তড়িৎ পরিবাহিতা পাওয়া যায় সেটাকে বলা হয় উক্ত দ্রবণের মোলার পরিবাহিতা। একটু ভালো করে আমরা বিষয়টা বুঝে নেওয়ার চেষ্টা করি। কেমন? মনে করো এটা হচ্ছে 1 সেন্টিমিটার, এটা 1 সেন্টিমিটার, এটা 1 সেন্টিমিটার, এটা 1 সেন্টিমিটার। তার মানে এই জায়গাটার ক্ষেত্রফল হচ্ছে 1 স্কয়ার সেন্টিমিটার। এখন এই 1 স্কয়ার সেন্টিমিটারের মধ্যে যে পরিবাহিতা আমি পাবো সেটাকে বলা হয় আপেক্ষিক পরিবাহিতা, যেটাকে আমরা কাপ্পা দ্বারা প্রকাশ করি। 1 সেন্টিমিটার দূরত্বে রাখা 1 স্কয়ার সেন্টিমিটার ক্ষেত্রফলে দুটি পরিবাহীর মধ্যে যে পরিমাণ পরিবাহিতা পাই সেটাকে বলা হয় আপেক্ষিক পরিবাহিতা কাপ্পা। এখন এই 1 স্কয়ার সেন্টিমিটারের মধ্যেই যদি 1 মোল পরিমাণ দ্রব দ্রবীভূত থাকে, যদি থাকে, তাহলে ওই অবস্থায় যে পরিবাহিতা সেই পরিবাহিতাকে বলা হয় তুল্য পরিবাহিতা, যেটাকে মিউ দ্বারা প্রকাশ করা হয়। তাহলে মিউ ইকুয়াল টু ওই মুহূর্তে কাপ্পা। কিন্তু যদি এমন হয় যে না 1 মোল পরিমাণ দ্রব আছে 2 সেন্টিমিটার দূরত্বে রাখা, মানে 1 সেন্টিমিটার দূরত্বে রাখা বা 2 স্কয়ার সেন্টিমিটার ক্ষেত্রফল বিশিষ্ট দ্রবণের মধ্যে, তাহলে এইটার আয়তন হচ্ছে ভি, ভি ইকুয়াল টু 2 সেন্টিমিটার কিউব। তাহলে 1 সেন্টিমিটার কিউবে যেটা হয় সেটার মান কাপ্পা, আর 2 সেন্টিমিটার কিউবের মধ্যে যদি হয় তাহলে সেটা হবে কি 2 কাপ্পা। তখন 2 কাপ্পা ইকুয়াল টু মিউ। যদি এমন হয় যে না আমার 1 মোল দ্রব আছে 4 সেন্টিমিটার কিউবের মধ্যে, ভি ইকুয়াল টু তখন 4 সেন্টিমিটার কিউব, তাহলে ওই মুহূর্তে মিউ ইকুয়াল টু হবে কাপ্পা ইন্টু 4। তার মানে সহজ কথা, যদি ভি সেন্টিমিটার কিউব আয়তনের মধ্যে, ভি সেন্টিমিটার কিউব আয়তনের মধ্যে 1 মোল দ্রব দ্রবীভূত থাকে, কতটুকু? 1 মোল দ্রব দ্রবীভূত থাকে, তাহলে মিউ ইকুয়াল টু কাপ্পা ইন্টু ভি। এটা হচ্ছে সহজ বিষয়। তাহলে 1 মোল দ্রব যদি দ্রবীভূত থাকে সেই ঘনমাত্রাকে বলা হয় মোলার ঘনমাত্রা। মোলার ঘনমাত্রার ফর্মুলা আমরা জানি, সি এম ইকুয়াল টু মোল সংখ্যা এন ডিভাইডেড বাই ভি। এখন সি এর মান যদি 1 মোলার হয় তাহলে এন হতে হবে 1 মোল, এন হতে হবে 1 মোল ডিভাইডেড বাই ভি। এই ভি হচ্ছে লিটার এককে, এই ভি হচ্ছে লিটার এককে। তাহলে মিলিলিটার এককে যদি আমি হিসাব করি বা সেন্টিমিটার কিউবে এককে যদি হিসাব করি তাহলে এখানে আসবে 1000 ভি। 1000 ভি, এটা হচ্ছে সেন্টিমিটার এককে। তাহলে শুধু ভি ইকুয়াল টু যদি আমরা লিখি তাহলে কি হবে 1000 ডিভাইডেড বাই সি। এই রাশিটিকে ব্যবহার করে আমরা এখান থেকে মিউ এর হিসাব করতে পারি কাপ্পা ইন্টু 1000 ডিভাইডেড বাই সি। এটি হচ্ছে মোলার পরিবাহিতার গাণিতিক সমীকরণ। তাহলে এটাকে যদি আমরা এক বাক্যে লিখে দিই তাহলে এখান থেকে লিখতে পারি মিউ ইকুয়াল টু কাপ্পা ইন্টু ভিএম। ভিএম হচ্ছে 1 মোল দ্রব দ্রবীভূত আছে এমন দ্রবণের আয়তন সেন্টিমিটার কিউব এককে। দেন এখান থেকে আমরা লিখতে পারি মিউ ইকুয়ালস টু কাপ্পা 1000 বাই সিএম। সিএম হচ্ছে মোলার কনসেন্ট্রেশন, যা একটু আগে ডিরাইভ করে দেখানো হয়েছে। এটার একক হবে পার ওহম সেন্টিমিটার স্কয়ার পার মোল, পার ওহম সেন্টিমিটার স্কয়ার পার মোল। তাহলে আমরা যে কোনো দ্রবণে যদি ঘনমাত্রা শুধু জানি, সি এর মানটা আমরা যদি জানি, তাহলে আমরা সেখান থেকে মোলার পরিবাহিতা মিউ বের করতে পারবো, যদি শুধু সি এর মানটা আমার জানা থাকে। এটুকু আশা করি আমরা সকলেই বুঝতে পেরেছি। এর পরের যে বিষয়টি আমরা একটু দেখব সেটা হচ্ছে পরিবাহিতার সাথে ঘনমাত্রার সম্পর্ক। তো প্রথমে স্টেটমেন্ট গুলো বলে দিই। আপেক্ষিক পরিবাহিতার ক্ষেত্রে ঘনমাত্রা হ্রাস করলে পরিবাহিতা হ্রাস পায়, তুল্য পরিবাহিতার ক্ষেত্রে ঘনমাত্রা হ্রাস করলে পরিবাহিতা বৃদ্ধি পায়।
আর মোলার পরিবাহিতার ক্ষেত্রে তুল্য পরিবাহিতার অনুরূপ ঘনমাত্রা হ্রাস করলে পরিবাহিতা বৃদ্ধি পায়। কেন বা কিভাবে, যদি আমরা একটু ছোট্ট করে ব্যাখ্যা করার চেষ্টা করি। ব্যাখ্যাটা খুব সহজ। আপেক্ষিক পরিবাহিতার সংজ্ঞা থেকে আমরা জানি যে, একটু আগে যেটা বললাম, 1 স্কয়ার সেন্টিমিটার ক্ষেত্রফল বিশিষ্ট দুটি তড়িৎদ্বারকে যদি 1 সেন্টিমিটার দূরত্বে স্থাপন করা হয়, তাহলে তাদের মধ্যে যে পরিবাহিতা পাওয়া যায় সেটাকে বলা হচ্ছে আপেক্ষিক পরিবাহিতা। তাহলে ঘনমাত্রা যদি হ্রাস করি, তার মানে একই পরিমাণ দ্রব্য বেশি পরিমাণ আয়তনে দ্রবীভূত আছে, কিন্তু আপেক্ষিক পরিবাহিতার জন্য আমার আয়তন ফিক্স 1 সেন্টিমিটার কিউব। তাহলে ঘনমাত্রা বেশি হলে 1 সেন্টিমিটার কিউব আয়তনে বেশি সংখ্যক আয়ন থাকবে, আর যদি ঘনমাত্রা কম হয় তাহলে ওই একই আয়তনের মধ্যে কম পরিমাণ আয়ন থাকবে। আর আয়নের সংখ্যা যত কম হবে তার পরিবাহিতা তত কম হবে। আয়নের সংখ্যা যত বেশি হবে পরিবাহিতা তত বেশি হবে। খুব সহজ কথা, আবার রিপিট করছি, একটু বড় করে একে বোঝাচ্ছি। একটা নির্দিষ্ট দূরত্বে রাখা দুটি পরিবাহের মাঝখানে যেটুকু দ্রবণ আছে, এই দ্রবণ থেকে আমরা আপেক্ষিক পরিবাহিতা হিসাব করব। এখন যদি ঘনমাত্রা বেশি হয় তাহলে নির্দিষ্ট একক আয়তনের মাঝখানে বেশি আয়ন আছে, আর ঘনমাত্রা যদি কম হয় ওই একক আয়তনের মাঝখানে কম পরিমাণ আয়ন আছে। আয়নের সংখ্যা কমে গেলে পরিবাহিতা কমে যায়। তাহলে মূল বিষয়টা হচ্ছে এখানে আয়ন সংখ্যা। আয়ন সংখ্যা যেহেতু হ্রাস পায়, সুতরাং আপেক্ষিক পরিবাহিতা হ্রাস পায়। বাট তুল্য পরিবাহিতা এবং মোলার পরিবাহিতার ক্ষেত্রে ঘটনা উল্টা। কেন উল্টা? উল্টার কারণ হচ্ছে, তুল্য পরিবাহিতার ক্ষেত্রে শর্ত হচ্ছে 1 গ্রাম তুল্য ভর পরিমাণ দ্রব্য থাকতে হবে। এক্ষেত্রে আয়তন কোনো বিষয় নেই, মূল কথা হচ্ছে 1 গ্রাম তুল্য ভর পরিমাণ দ্রব্য থাকতে হবে। এখন ঘনমাত্রা যদি বেশি হয় তাহলে এই 1 গ্রাম তুল্য ভর পরিমাণ পদার্থ কম আয়তনে থাকবে, তাহলে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কম পাওয়া যাবে, জায়গা কম পাওয়া যাবে। এই কারণে পরিবাহিতা কম হবে, রোধ বেশি হবে। কিন্তু যদি ঘনমাত্রা কমায় দেওয়া হয় তাহলে অনেক জায়গা জুড়ে এই আয়নগুলো অনেক জায়গা জুড়ে ছড়িয়ে থাকবে, সেক্ষেত্রে ক্ষেত্রফল বেশি পাওয়া যাবে। আর ক্ষেত্রফল বেশি পাওয়া গেলে রোধ কম হবে, পরিবাহিতা বেশি হবে। মোলার পরিবাহিতার ক্ষেত্রে ঘটনা একই। তাহলে এক্ষেত্রে মূল বিষয়টা হচ্ছে ক্ষেত্রফল। ক্ষেত্রফল ঘনমাত্রা হ্রাস করলে ক্ষেত্রফল বেড়ে যায়, আর ক্ষেত্রফল বেশি হলে তখন পরিবাহিতা বেশি হয়। এই বিষয়টা খুব ভালো করে একটু ঠান্ডা মাথায় চিন্তা করলে বোঝা একেবারে সহজ। Recording stopped. আচ্ছা, এই পর্যায়ে এসে আমি তোমাদের কাছ থেকে একটু প্রশ্ন নিই, কারো কোনো যদি জিজ্ঞাসা থাকে, প্রশ্ন থাকলে জিজ্ঞাসা করতে পারো নির্দ্বিধায়। মাহবুবুর রহমান হাত তুলেছ, হ্যাঁ বলো মাহবুব। স্যার, ঘনমাত্রা কমে গেলে ক্ষেত্রফল বেড়ে যায়। ঘনমাত্রা স্যার, মানে কি? এটা একটু লেখা। আচ্ছা, ঘনমাত্রা মানে কি? ঘনমাত্রা মানে হচ্ছে মোল সংখ্যা আর আয়তন। এটুকু তো ক্লিয়ার? জি স্যার। জি স্যার। তাহলে মোল সংখ্যাকে ঠিক রেখে আমি যদি ঘনমাত্রাকে পরিবর্তন করতে চাই তাহলে কি আয়তনের পরিবর্তন আনতে হবে? জি স্যার। ঘনমাত্রা কমাতে হলে আয়তনকে বাড়াতে হবে, যেহেতু জি স্যার। ভারী আকারে আছে। তাহলে তো কথা ঠিক আছে। জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন? আর কারো কোনো প্রশ্ন নেই? আচ্ছা, তাহলে এই বিষয়টুকু আমরা ক্লিয়ারলি বুঝতে পারলাম। তাহলে আবার আমরা আমাদের মূল আলোচনায় চলে যাই। আচ্ছা, মেহেদি কি ক্লাসে আছো? মেহেদি,
মেহেদিকে খুঁজে দেখতে, জি স্যার। মেহেদি আছে। জি স্যার। জি স্যার, তোমাকে একটা দায়িত্ব দিচ্ছি, সেটা হচ্ছে ক্লাসে পার্টিসিপেন্ট লিস্ট, যেটা পার্টিসিপেন্টের স্ক্রিনশট নিয়ে রাখবে। সমস্ত জি স্যার। পার্টিসিপেন্টের নামের যেন তোমার কাছে লিস্ট থাকে, সেখান থেকে আমি পরবর্তীতে হাজিরা কাউন্ট করব। আর তুমি আগে এটা সেভ করে রাখবে তোমার কাছে, আমি যখন তোমার কাছে চাইবো তুমি তখন আমাকে দিবে। জি স্যার। এই জন্য প্রত্যেকের নাম এবং রেজিস্ট্রেশন নাম্বার থাকা জরুরি। যে সকল শিক্ষার্থী এখনো এখানে তাদের রেজিস্ট্রেশন নাম্বার লেখে নাই, তাদের ব্যাপারে আসলে কি হবে আমি জানি না। আই এম সরি ফর দেম। তো তুমি যে অবস্থায় আছে এই অবস্থায় স্ক্রিনশট নিয়ে রেখো, তারপরে রেডি করে জি আমাকে স্যার। দিবা। ঠিক আছে? জি স্যার। জি স্যার। তাহলে আমরা ফিরে আসি আমাদের ক্লাসের মূল আলোচনা। তার আগে না, সবাই কথা বলতে থাকলে হবে না, সবাইকে আবার মিউট করে দিতে হবে। তাহলে আমরা ঘনমাত্রার সাথে পরিবাহিতার সম্পর্কটা জেনে নিলাম। এরপরে আমরা দেখব কোল্লাসের সূত্রটা। বিজ্ঞানী কোল্লাস Recording in progress. বিজ্ঞানী কোল্লাস তার সূত্র প্রস্তাবনার আগে কিছু বিষয় অবজার্ভ করেছিলেন, যেটাকে আমরা কোল্লাসের পর্যবেক্ষণ বলছি। 1875 খ্রিস্টাব্দে বিজ্ঞানী কোল্লাস কিছু বিষয় দেখলেন। কি দেখলেন? তার নজরে কিছু বিষয় আসলো। কি আসলো? সেটা হচ্ছে একই অ্যানায়ন, অ্যানায়নটাকে ফিক্স করা হলো। মনে করো এ মাইনাস একটা অ্যানায়ন, যে কোনো অ্যানায়ন হতে পারে, তার সাথে বিভিন্ন জোড়া জোড়া ক্যাটায়ন নিয়ে উনি দেখলেন যে তাদের মধ্যে পরিবাহিতার মানের যে পরিবর্তন, সেই পরিবর্তনটা একই হয়। অর্থাৎ মনে করো এক্স এ একটা যৌগ এবং ওয়াই এ আর একটা যৌগ। এই এক্স এ এবং ওয়াই এ, এদের পরিবাহিতার দুটারই আলাদা আলাদা মান আছে। তাদের মানের যে পার্থক্য, অর্থাৎ পরিবাহিতার যে পার্থক্য, সেই পার্থক্যের মান একটা ধ্রুবক মান পাওয়া গেল, স্থির, সব সময় একই পাওয়া যায়। আবার মনে করে এক্স ওয়াই জায়গায় অন্য এক জোড়া ক্যাটায়ন নিলাম পি, তাহলে পি এ আর মনে করে কিউ এ, এটা কমন আছে। ঠিক আছে? পি আর কিউ আলাদা দুটি ক্যাটায়ন নিলাম। এই অবস্থায় তাদের মধ্যে যে পরিবর্তন, সেই পরিবর্তনটা দেখা যাচ্ছে একটা ধ্রুবক মান পাওয়া যাচ্ছে, ডেল্টার মানটা ধ্রুবক পাওয়া যাচ্ছে। আবার মনে করো অ্যানায়নটা চেঞ্জ করলাম, এই পি কিউ ঠিক রাখলাম, পি এর জায়গায় পি বি নিলাম এবং কিউ এর জায়গায় কিউ বি নিলাম। তাদের মধ্যে যে পার্থক্য, মনে করো এটাকে নাম দিলাম ধ্রুবক, এর একটা নাম দিই, এটাকে নাম দিলাম এ, এটাকে নাম দিলাম বি। পি আর কিউ যখন ফিক্স আছে, তখন দেখা যাচ্ছে ওই ধ্রুবকটাও ফিক্স আছে, অর্থাৎ পরিবাহিতার পার্থক্য বি বি আছে। যদিও আমি অ্যানায়নকে চেঞ্জ করে দিয়েছি, অ্যানায়ন এর পরিবর্তে অ্যানায়ন বি নিয়েছি, বাট ক্যাটায়ন পি প্লাস কিউ প্লাস পি প্লাস কিউ প্লাস ঠিক আছে। এই অবস্থায় দেখা গেল তাদের পরিবাহিতার মানের পার্থক্যর যে ভ্যালুটা হয় সেটা সমান হয়। আবার উনি উল্টা ভাবে আরেকটা কাজ করলেন, যে অ্যানায়নকে পরিবর্তন করলেন, ক্যাটায়নকে ফিক্স করলেন। মনে করো এ ক্যাটায়ন, তার সাথে এক্স অ্যানায়ন, এ ক্যাটায়ন ওয়াই অ্যানায়ন, তাদের যে মানের পার্থক্য, অর্থাৎ এক্ষেত্রে ডেল্টা সিগমার মান যদি হয় মনে করো এ, এরপরে আবার দেখা গেল এর পরিবর্তে আমি বি নিলাম, বি এক্স এবং বি ওয়াই, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে ডেল্টা সিগমার মান ওই একই হচ্ছে, এ হচ্ছে, এক্স ওয়াই যেহেতু আছে। কিন্তু এক্স ওয়াই কে যদি আমরা পরিবর্তন করে ফেলি, মনে করো বি, এখানে আমি নিলাম এম এবং এখানে নিলাম বি এন, তখন দেখা যাচ্ছে কি
পরিবাহিতার মানের পার্থক্য আরেকটা ধ্রুবক মান পাওয়া যাচ্ছে, বাট সেটা এ না, সেটা মনে করো বি। এই বিষয়টা উনি অনেকগুলা জোড়া 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 নিয়ে এক্সপেরিমেন্ট করলেন। এক্সপেরিমেন্ট করতে যে দেখছেন না, সব জায়গায় ঘটনাটা এই একই রকম হচ্ছে। সেখান থেকে তাহলে উনি একটা সিদ্ধান্তে আসলেন। এই সিদ্ধান্তটা আসলে মূলত একটা থিওরিটিক্যাল বিষয়, এটাকে ঠিক সূত্র বলাটা উচিত না, তারপরেও এটাকে সূত্র বলা হয়, কারণ এটা পর্যবেক্ষণ, এটার কোনো গাণিতিক প্রমাণ নাই। তো সেই পর্যবেক্ষণটা কি, অসীম লঘুতায় কোন তড়িৎ বিশ্লেষের তুল্য পরিবাহিতা দুটি স্বাধীন সংখ্যার যোগফলের সমান, একটি ধনাত্মক এবং অপরটি ঋণাত্মক আয়নের জন্য। তার মানে কি, এই যে এক এক জোড়ার জন্য ধ্রুবক কেন হলো, কারণ উভয় ক্ষেত্রে ক্যাটায়ন এ ক্যাটায়ন এ সমান ইফেক্ট দিচ্ছে। তাহলে এক্স মাইনাস আর ওয়াই মাইনাস এর জন্য ইফেক্টের পার্থক্য, বি প্লাস বি প্লাস সমান ইফেক্ট দিবেন, এক্স মাইনাস আর ওয়াই মাইনাস এর জন্য পার্থক্য, এই জন্য পার্থক্যের মানটা সমান হচ্ছে। তাহলে যে কোনো তড়িৎ বিশ্লেষের জন্য শুধু ক্যাটায়ন যে পরিবাহিতা প্রভাব সৃষ্টি করে এবং শুধু অ্যানায়ন যে পরিবাহিতা প্রভাব সৃষ্টি করে, তাদের সমষ্টি হচ্ছে ওই মূল দ্রবণের পরিবাহিতা সমান। এটাই হচ্ছে এখানে লেখা হলো যে এটা হচ্ছে ল্যামডা, ক্যাপিটাল ল্যামডা, যা তুল্য পরিবাহিতাকে প্রকাশ করে। ল্যামডা নট ইকুয়াল টু ল্যামডা ফর ক্যাটায়ন প্লাস ল্যামডা ফর অ্যানায়ন। যেমন একটা যদি উদাহরণ দিই তাহলে বুঝতে সুবিধা হবে। তীব্র তড়িৎ বিশ্লেষের তুল্য পরিবাহিতা সহজে মাপা যায়, কিন্তু দুর্বল তড়িৎ বিশ্লেষের তুল্য পরিবাহিতা সহজে মাপা যায় না। যেমন মনে করো ইথানোয়িক অ্যাসিড CH3 COOH, এটি একটি দুর্বল তড়িৎ বিশ্লেষ্য। তাহলে এখানে ক্যাটায়ন হিসাবে আমি পাচ্ছি H+, আর অ্যানায়ন হিসেবে পাচ্ছি CH3 COO-। তাহলে আমার এখন চিন্তা করতে হবে, হাইড্রোজেন আয়ন আছে এবং ইথানোয়েট আয়ন আছে, এরকম দুটি আলাদা ইলেকট্রোলাইট আমাকে চিন্তা করতে হবে, যেগুলো স্ট্রং ইলেকট্রোলাইট, তীব্র তড়িৎ বিশ্লেষ্য। তাহলে হাইড্রোজেন আছে, এরকম একটি তীব্র তড়িৎ বিশ্লেষ্য হতে পারে হাইড্রোজেন ক্লোরাইড বা হাইড্রোক্লোরিক অ্যাসিড, যেখানে হাইড্রোজেন আয়ন এবং ক্লোরাইড আয়ন তৈরি হয়। ইথানোয়েট আয়ন আছে, এরকম একটি তীব্র তড়িৎ বিশ্লেষ্য হতে পারে সোডিয়াম ইথানোয়েট লবণ, যেখানে সোডিয়াম আয়ন এবং ইথানোয়েট আয়ন আছে। এখন তাহলে আমি যদি ইথানোয়িক অ্যাসিডের পরিবাহিতা মাপতে চাই, ল্যামডা অফ ইথানোয়িক অ্যাসিড, তাহলে পোলরাশের সূত্র অনুযায়ী ল্যামডা অফ ইথানোয়িক অ্যাসিড ইকুয়াল টু ল্যামডা ফর হাইড্রোজেন যোগ ল্যামডা ফর ইথানোয়েট আয়ন, পোলরাশের সূত্র অনুযায়ী। এখন এখান থেকে আমরা ইচ্ছা করে আরো দুটো রাশি যোগ করব এবং বিয়োগ করব। কি করব, ল্যামডা ফর হাইড্রোজেন এটা তো ছিলই, এর সাথে অতিরিক্ত ল্যামডা ফর ক্লোরাইড আমি দিয়ে দিলাম, এটা এক্সট্রা দিয়েছি। তাহলে এখানে আবার আমি এটাকে মাইনাস করে দেব, মাইনাস ল্যামডা ফর ক্লোরাইড। দেন ল্যামডা ফর ইথানোয়েট এটা এখানে ছিলই, আমি এর সাথে ল্যামডা ফর সোডিয়াম যোগ করলাম, এগেন ল্যামডা ফর সোডিয়াম বিয়োগ করলাম, এইখানে বিয়োগ চিহ্ন হবে, সোডিয়ামের থেকে আবার সোডিয়াম বিয়োগ দিলাম। তাহলে এইটাকে যদি সমীকরণ আকারে আমরা লিখি, তাহলে আমরা এখানে কি পেলাম, ল্যামডা ফর HCl এই দুটোকে যোগ করলে প্লাস ল্যামডা ফর সোডিয়াম ইথানোয়েট এই দুটোকে যোগ করলে মাইনাস ল্যামডা ফর সোডিয়াম ক্লোরাইড এই দুটোকে যোগ করলে। এখন HCl এটাও তীব্র তড়িৎ বিশ্লেষ্য, সোডিয়াম ইথানোয়েট এটাও তীব্র তড়িৎ বিশ্লেষ্য, সোডিয়াম ক্লোরাইড এটাও তীব্র তড়িৎ বিশ্লেষ্য। তাহলে তিনটা তীব্র তড়িৎ বিশ্লেষের আপেক্ষিক পরিবাহিতা মেপে পোলরাশের সূত্র অনুযায়ী আমরা দুর্বল তড়িৎ বিশ্লেষের তড়িৎ মানে তুল্য পরিবাহিতাকে পরিমাপ করে নিতে পারি। এটা হচ্ছে পোলরাশের সূত্র বা তার প্রয়োগ। এটা দিয়ে অনেক বিষয়কে ব্যাখ্যা করা যায়, যেমন এটা নির্ণয় করা যায়, প্লাস আয়নিক পরিবাহিতার ব্যাখ্যা দেওয়া যায়, দ্রাব্যতার ব্যাখ্যা দেওয়া যায়,
তারপরে আয়নিক মোবিলিটির ব্যাখ্যা দেওয়া যায়, বিয়োজন মাত্রাকে হিসাব করা যায় বা গণনা করা যায়, পানির আয়নিক গুণফল নির্ণয় করা যায়, ইত্যাদি অনেক কাজে এই সূত্রের কনসেপ্টটি আমরা ব্যবহার করতে পারি। এই দিয়ে মোটামুটি আমাদের এই অনুচ্ছেদের আলোচনা শেষ। এখন কিছু গাণিতিক সমস্যা আমাদের সমাধান করতে হবে। এইগুলো আমরা একটু কিছু ফর্মুলা আমরা এখানে ব্যবহার করব। ফর্মুলাগুলো শুধু এখানে আমি লিখে দিচ্ছি, ফর্মুলাগুলো একটু দেখে নাও। ল্যামডা হচ্ছে তুল্য পরিবাহিতা, তুল্য পরিবাহিতা ইকুয়াল টু কাপ্পা, কাপ্পা হচ্ছে আপেক্ষিক পরিবাহিতা, 1000 ভাগ এন, এন হচ্ছে নরমালিটিতে ঘনমাত্রা, বিয়োজন মাত্রা আলফা ইকুয়াল টু 1000 মিউ বাই সিগমা। এক্ষেত্রে মিউ হচ্ছে মোলার পরিবাহিতা, সিগমা হচ্ছে মোট পরিবাহিতা। যে কোনো দ্রবণের জন্য তুল্য পরিবাহিতা হচ্ছে সম্পৃক্ত দ্রবণের পরিবাহিতা থেকে দ্রাবক, শুধু দ্রাবক হিসাবে ব্যবহৃত হচ্ছে যেটি, তার পরিবাহিতাকে বিয়োগ করলে আমরা তুল্য পরিবাহিতার মান পেয়ে যাই। কোন দ্রবণের দ্রাব্যতা হিসাব করা যায়, দ্রাব্যতা কষ্ট আমি বলেছি 1000 কাপ্পা বাই ল্যামডা নট, ল্যামডা হচ্ছে তুল্য পরিবাহিতা, নট দ্বারা অসীম লঘুতাকে বোঝানো হচ্ছে, অর্থাৎ যেখানে ঘনমাত্রা প্রায় শূন্যের কাছাকাছি। টেন কোর্স ধ্রুবকের বিষয়টা আগেই বলেছিলাম, সেখান থেকে কাপ্পা ইকুয়াল টু এ বাই আর এটা লেখা যায়। আর কোল্লাসের সূত্র মাত্রই আলোচনা হলো। এই সূত্রগুলো ব্যবহার করে বিভিন্ন গাণিতিক সমস্যা সমাধান করতে হবে। তাহলে এই ছিল আমাদের আজকের আলোচ্য বিষয়। আমাদের আলোচনা এখানে শেষ হচ্ছে। এখন তোমাদের আরো কোনো প্রশ্ন থাকলে আমি তোমাদের প্রশ্ন নিব। Recording stopped. হ্যাঁ, প্লিজ কারো কোনো জিজ্ঞাসা থাকলে বলতে পারো। মেহেদি, আচ্ছা মেহেদি, জি স্যার। তুমি কি পুরো ক্লাসটা ঠিক মতো বুঝতে পেরেছো? জি স্যার। কোনো কিছু বুঝতে অসুবিধা হচ্ছে? স্যার প্রথম দিকে একটু স্যার ক্লাস একটু দেরি হয়ে গেছিল, তো তখন সেই টাইমটা বুঝি নাই একটু। ক্লাসে তো টাইমলি যুক্ত হওয়া দরকার, তাই না? জি স্যার। ঠিক আছে। আর হচ্ছে আমাদের আরেকজন কি যেন ছিল, সুমাইয়া সাবরিন, আছো ক্লাসে? জি স্যার আছি। স্যার আচ্ছা, আমার একটা প্রশ্ন ছিল। বলে ফেলো প্রশ্ন। স্যার হচ্ছে কোলরাসের সূত্রতে যেটা আমরা দেখলাম যে অসীম লঘুতায় যেটা মানে বিবরণটা দেওয়া হলো, সেটা কি অসীম লঘুতা ছাড়া কি সেটা সম্ভব না? মানে ওইটা কি একটা শর্ত? হ্যাঁ, দুর্বল তড়িৎ বিশ্লেষণের জন্য অসীম লঘুতা শর্ত। কারণ তোমরা জানো ইন্টারমিডিয়েটে থাকতে শিখেছো দুর্বল তড়িৎ বিশ্লেষ্য দ্রবণের সম্পূর্ণ বিয়োজিত হয় না, বরং আংশিক বিয়োজিত হয়। কিন্তু কোলরাসের সূত্রটি তখনই প্রযোজ্য হবে যখন সম্পূর্ণরূপে বিয়োজন ঘটবে। আর সম্পূর্ণ বিয়োজন ঘটতে হলে আমার ঘনমাত্রা কম হওয়া লাগবে। এটা তোমরা ইন্টারমিডিয়েটে থাকতে অসওয়াল্ডের সূত্র থেকে শিখেছো যে দুর্বল তড়িৎ বিশ্লেষণের ক্ষেত্রে ঘনমাত্রা যত কমানো হয় বিয়োজন মাত্রা তত বৃদ্ধি পায়। মনে আছে? জি জি স্যার, জি স্যার, অসওয়াল্ডের সূত্রতে যেটা মানে আমরা জানছি। হ্যাঁ, এই জন্য এক্ষেত্রে ঘনমাত্রা কম, অসীম লঘুতা মানে কি, ঘনমাত্রা শূন্যের কাছাকাছি এরকম একটা পর্যায়ে যখন সম্পূর্ণ বিয়োজিত হয়, এই অবস্থায় কোলরাসের সূত্রটি প্রযোজ্য হয়। কথা ক্লিয়ার? জি স্যার, বুঝতেছি। আচ্ছা, ধন্যবাদ। আর কারো কোনো প্রশ্ন আছে? নেই, ঠিক না আছে। স্যার। তাহলে আগামী রবিবারে